ওঠো, আর কতক্ষণ? কুসুম তো ঘুমিয়ে পড়লো। তুমি আজকাল এত দেরি করো না। উফ। আরে এই তো আজ রাতের শেষ ডেলিভারি। এটা সেরে বাড়ি ফিরতে পারলে আমিও তো বাঁচি, বলো। বিরক্তি ভরে কথাগুলো বলল রোহন। সারা দিন নানান জায়গায় খাবারের ডেলিভারি পৌঁছে দিতে দিতে বেহাল হয়ে পড়েছে সে। তাড়াতাড়ি দিয়ে আসো তো, আমার আর ভালো লাগে না বাপু। বেশ রাগ করে কথাগুলো বলে ফোনটা কেটে দেয় তৃষা। রোহন খানিকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে চুপচাপ ফোনের দিকে তাকিয়ে থাকে। ওরও এত রাত অবধি কাজ করতে ভালো লাগে না, তবে কিছুই যে করার নেই। সংসারের খরচা, বাড়িতে অসুস্থ মা, আর সাথে সেই ছোট্ট কুসুমের ভবিষ্যৎ, সবই তো ওকে একা হাতে সামলাতে হবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে জং ধরা লোহার গেটটা ঠেলে ভেতরে ঢুকলো রোহন। তবে ভেতরে ঢুকতেই আশেপাশের এলোমেলোভাবে শুয়ে থাকা কুকুরগুলো হঠাৎ একসাথে ডেকে উঠল। এইসব বে এলাকার কুকুরগুলো অচেনা অজানা কাউকে দেখলেই তাকে রীতিমতো ছেঁকে ধরে। কথায় বলে না, নিজের এলাকায় তো কুকুরও বাঘ হয়। এটাও তাই। রোহন পশু পাখি খুব ভালোবাসে। ওদের মধ্যে একটার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে রোহন সামনের দিকে এগিয়ে গেল। কুকুরগুলোও চিৎকার করতে করতে বাইরের রাস্তা দিয়ে দৌড় দিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা আচমকা বিষয় ঘটল। সামনের দিকে তাকিয়ে রোহন বড্ড অবাক হয়ে পড়ল। কারণ এই মুহূর্তে যে জায়গাটায় ও দাঁড়িয়ে আছে সেটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। বিল্ডিংটার চারিদিকে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বালি, সিমেন্টের বস্তা, ইটের লম্বা লম্বা স্তূপ, দু তিনটে লরি, ঢালাইয়ের মেশিন, কোদাল, দুর্মুষ, আরও অনেক কিছু। তবে সেখানে কোনো জনমানবের ছায়া নেই। কেবল একটা ইট, পাথর, কংক্রিটের তৈরি বিরাট প্রাণহীন মূর্তি যেন রোহনের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। রোহন ব্যাপারটা দেখে কিছু সেকেন্ডের জন্য থ মেরে গেল। তারপর পকেট থেকে ফোনটা বার করে আরও একবার অ্যাড্রেসটা ভালোভাবে দেখল। তবে ও বুঝল, হ্যাঁ, একদম সঠিক জায়গাতেই ও এসেছে। অর্ডারটা তো এখানেই ডেলিভারির কথা ছিল। আবার একবার লোকেশন চেক করলো, তবে না, ঠিকই তো আছে। এই লোকেশনটাই তো দেখাচ্ছে, সুভাষ কলোনি, বিল্ডিং নম্বর 3। এর আগে বহুবার এইদিকে এসেছে ও ডেলিভারি করার জন্য, তবে এই জায়গাটায় আজ প্রথমবার। এতবার এইদিকে ডেলিভারি করতে আসার পরেও কখনো এই জায়গাটা ওর চোখে পড়েনি। রোহন মনে মনে ভাবল, হয়তো নতুন করে ভাঙাভাঙি করে আবার এখানে কিছু তৈরি হচ্ছে। না হওয়ার কিছুই নেই। এখন শহরে এলাকায় এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। অধিকাংশ জায়গাতেই ভাঙচুর হয়ে নতুন করে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। খেলার মাঠগুলো এখন সব রংচঙে আলোয় মোড়া শপিং মল। পরিত্যক্ত জলাভূমি, কচুরিপানায় ঘেরা পুকুর বুজিয়ে দিয়ে এখন তৈরি হচ্ছে পার্কিং স্লট। একসময় সবুজ বলে পৃথিবীতে আর কোনো রং থাকবে না বোধহয়। রোহন আর বেশি কিছু না ভেবে রওনা দিল বিল্ডিংটার দিকে। ওর কাজ ডেলিভারি করা, দ্রব্যকে সঠিক সময়ে তার মালিকের কাছে পৌঁছে দেওয়া। এর বেশি ভাবার কাজ ওর নয়। তবুও একটা জিনিস ভেবে ভীষণ কৌতূহলের রেশ দেখা দিল ওর কপালে। এই ফাঁকা বিল্ডিং এর ভেতরে এই খাবারটা অর্ডার দিল কে? তাহলে কি এখানে মিস্ত্রিরা কোনো কাজ করছে? মোবাইলে টাইম দেখলো রোহন। রাত
11:30। হ্যাঁ, হতেই পারে, না হওয়ার কিছুই নেই। গরিব মানুষ দুটো অন্যের জন্য এইটুকু তাকে করতেই হয়। বিল্ডিংটা ভেতর ঢুকে আশেপাশে ভালো করে নজর ঘুরিয়ে দেখল রোহন। জায়গাটা এখনো সেভাবে তৈরি হয়নি। এখনো সিঁড়ির ওপর অগোছালোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হলুদ সিমেন্টের বস্তা, ইতিউতি পড়ে রয়েছে বালি। আশপাশটা একবার দেখে নিয়ে সিঁড়ির উপর উঠতে শুরু করলো রোহন। এই বিল্ডিংয়ের 5 তলা ওর গন্তব্য। ফাঁকা শুনশান জায়গায় ওর জুতোর খটখট আওয়াজটুকুও যেন এদিক ওদিক থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল আবার ওর কানে। তবে আশ্চর্যের বিষয়, দোতলায় এসেও একটাও মানুষের কণ্ঠ রোহন শুনতে পেল না। এই বিষয়টায় বেশ বিরক্ত হলো। মনে মনে ভাবল, মানুষ অনলাইনে খাবার অর্ডার করে নিজেকে ভাবেটা কি? হ্যাঁ, আমরাও কি মানুষ না? মাথা ঠান্ডা করে আবারও সিঁড়ি বাইতে লাগলো। যে অর্ডার দিয়েছে সে ইচ্ছা করেই বোধহয় এরম করছে। একে তো এত দূর, তার উপরে পরিত্যক্ত বিল্ডিংয়ে আসা, তার উপর সরু সরু সিঁড়ি ঠেঙিয়ে সেই 5 তলায় গিয়ে ওঠা। পা ঠুকে জোরে জোরে শব্দ করে রোহন এগিয়ে গেল সিঁড়ির ওপর দিকে। মানুষ যে এতটাও প্রাণহীন হয় সত্যিই ওর জানা ছিল না। 3 তলায় উঠেও সেই একই দৃশ্য। দূর দূরান্ত অবধি কেউ কোথাও নেই। এত বড় ফাঁকা ইমারতটার চারিপাশে কেবল ভেসে বেড়াচ্ছে অদৃশ্য হিমেল বাতাস। ওপর থেকেও কোনো শব্দ আসছে না নিচে। এই ফাঁকা শুনশান জায়গায় মানুষের নিঃশ্বাসের শব্দ অবধি কান পাতলে স্পষ্ট শোনা যাবে, কিন্তু ওপর থেকে কারোর উপস্থিতি টের পাওয়া গেল না। তবে ও ঠিক করলো, না, 5 তলাতে গিয়েই দেখা যাক। হতেই পারে ওপরে হয়তো কেউ আছে, হয়তো সারাদিনের খাটাখাটনির পর ঘুমিয়ে টুমিয়ে গেছে। নিজের এই খানিকক্ষণের মনোভাব পরিবর্তন দেখে রোহন নিজেই বড্ড অবাক হলো। তবে এইবার হঠাৎ একটা কাণ্ড ঘটল। 4 তলার সিঁড়ির ওপর রোহন পা ফেলতে যাবে ঠিক এমন সময় পেছনের লম্বা করিডোর থেকে একে যেন সজোরে দৌড়ে চলে গেল। রোহন ভীষণ চমকে উঠে পিছনে ফিরল, তবে না, সেখানে তো কেউ নেই। অথচ ও যেন স্পষ্ট কারোর দৌড়ে এপার থেকে ওপারে যাওয়ার শব্দ শুনল। এবারে খানিকটা অস্বস্তি শুরু হলো ওর। রোহন কি ভুল কোথাও এসে পড়লো নাকি? না, একটু বেশিই খাটনি হয়ে গেছে আজ, তাই জন্য এসব ভুলভাল চিন্তা ঘুরছে ওর মাথায়। সারাদিন যা ধকল গেছে, হয়তো হ্যালুসিনেট হচ্ছে ওর। রুমাল দিয়ে মাথার ঘামটা মুছে ফের উপরের দিকে উঠতে শুরু করলো রোহন। তবে 5 তলায় গিয়ে যখন ও পৌঁছলো, ওর চোখের সামনে শুধুই অন্ধকার। দূরে স্ট্রিট লাইটের আলোগুলো সারিবদ্ধভাবে যেন এদিকেই চেয়ে রয়েছে। তবে রোহন এইবার বুঝলো যে এই বিল্ডিংয়ে ঢোকার আগে ও যা ভেবেছিল সেটাই ঠিক। এই পুরো বিল্ডিংয়ে কেউ নেই। পুরো বিল্ডিংটা খুঁজে দেখেছে ও, কোথাও কোনো জনমানবের চিহ্নটুকু নেই। তবে এইবারও শরীর যেন জবাব দিচ্ছে। নিচে নেমে যাওয়ারও শক্তি ওর শরীরে নেই। এতটা বাইক চালিয়ে আসা, তারপরে 5 তলা অবধি হেঁটে ওঠার পর রোহনের পায়ের জোর একেবারে শেষ। ধপ করে মেঝেতে বসে পড়ল রোহন। ব্যাগ থেকে জল বার করে এক নিঃশ্বাসে সবটা ঢক ঢক করে খেয়ে ফেলল। ভীষণ খিদেও লেগেছে। সেই কোন দুপুরে 2 মুঠো ভাত জুটেছিল ভাগ্যে। তারপর নানান কাজের চাপে
তেমন কিছু আর খাওয়াও হয়নি ওর। ঠিক এমন সময় ওর মনে পড়ল ওর হাতে থাকা অর্ডারটার কথা। লোকটা ফ্রাইড রাইস আর চিলি চিকেন জাতীয় কিছু অর্ডার করেছিল, কিন্তু এখানে কেউই থাকে না। খাবারটা ফেলে দেওয়ার থেকে ওর পেটেই নয় যাক, এমনটা ভেবে অর্ডারটা খুলে ফেলল রোহন। তারপরে ঝটপট পুরো খাবারটুকু খেয়ে ফেলল। খাবারটা খেয়ে যেন শরীরে প্রাণ এলো এইবার। খানিকক্ষণ বসে থেকে উঠতে যাচ্ছিল, আচমকা একটা অদ্ভুত শব্দে শিউরে উঠল রোহন। পিছনে সিঁড়ির দিকে একে যেন দাঁতে দাঁত চেপে বিচ্ছিরি একটা শব্দ করতে করতে চলে গেল। এই জনশূন্য ফাঁকা ইমারতের মধ্যে আওয়াজটা শুনে রোহনের হাড় যেন হিম হয়ে গেল। তবে জিনিসটা যে কি দেখা দরকার, এই কথা ভেবে ধীরে ধীরে সাহস সঞ্চয় করে পিছনে ঘাড় ফেরালো। তবে এইবারও সেখানে কিচ্ছুই নেই। রোহন এইবার সিদ্ধান্ত নিল, না, আর এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। রাত বাড়ছে, কাস্টমার অর্ডার যখন নেয়নি তখন এখানে থেকেও বা লাভ কি? রোহন তরবার করে উঠে বসলো। খাবারের প্যাকেটটা ওইখানেই পড়ে রইল। এদিকটায় তেমন ঘর বাড়ি নেই। কলোনির একেবারে জনবর্জিত একটা জায়গায় এই বিল্ডিংটা। স্ট্রিট লাইটের আলোও এখানে ঠিকভাবে এসে পৌঁছয় না। ফোনের টর্চটা জ্বালিয়ে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলো রোহন। আজকে খুবই বাজে অভিজ্ঞতা হলো ওর। রোহন মনে মনে ঠিক করলো, এরপর থেকে এই রকম জায়গায় ডেলিভারি থাকলে ও আর আসবে না। তবে এইবার একটুর জন্য রোহনের মাথাটা বেঁচে গেল, কারণ পিছনে থেকে আচমকাই কেউ যেন কিছু একটা সজোরে ছুঁড়ে মারলো ওর দিকে। জিনিসটা কি তা দেখা মাত্র রোহনের শির দাঁড়া বেয়ে একটা বরফ শীতল স্রোত বয়ে গেল। একটু আগে 5 তলায় বসে যে খাবারগুলো ও খেয়েছে সেই বাক্সটাই কেউ ওর দিকে ছুঁড়ে মেরেছে। রোহনের বুকে যেন হাজার হাতুড়ির ঘা মারতে থাকলো এইবার, আর ভীষণ ভয় করতে লাগলো। না, এখানে ও একা নয়, রোহন ছাড়াও এখানে দ্বিতীয় কেউ যেন রয়েছে। না, আর 1 সেকেন্ডও এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। অন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো রোহন। ঠিক এমন সময় 4 তলার মুখে এসে দাঁড়াতেই ও শুনতে পেল 3 তলার সিঁড়ির দিকে আবারও সেই দাঁতে দাঁত চেপে কটকট করার শব্দটা। তবে এইবার শব্দ আরো জোরে, যেন কেউ প্রবল আক্রোশে কাউকে ভয় দেখাবার জন্য এই শব্দটা করছে। রোহনের আর সাহস হলো না নিচে নামার। ধীরে ধীরে আবার 4 তলা থেকে উপরে উঠে এলো। আর ঠিক সেই মুহূর্তে 5 তলার উপর থেকে কে যেন খিলখিল করে হেসে উঠল। একটা বাচ্চার কণ্ঠস্বর। রোহন বুঝলো এবারে কলে আটকে পড়া ইঁদুরের মতো আজও এখানে ফেঁসে গেছে। নিচের তলায় ওই ভয়ঙ্কর দাঁত কটকট করার শব্দ আরো বিভৎস বেড়ে উঠেছে, এবং উপরের দিক থেকে হাসির শব্দটাও। রোহনের মাথা তখন রীতিমতো ঘুরতে শুরু করেছে। কি করবে কি করবে না ভেবে পাচ্ছে না। রোহন জীবন হাতে নিয়ে এক দৌড় দিল 5 তলার দিকে। বুকের ভেতরটা প্রচন্ড আতঙ্কে ফেটে যাওয়ার উপক্রম। দৌড়তে দৌড়তে এসে সিমেন্টের বস্তায় হোঁচট খেল সে। আর হোঁচট খেতেই মুখ থুবড়ে পড়ল পাথরের মেঝের উপর। হাতের কনুই অনেকটা ছড়ে গেছে। সেখান থেকে গল গল করে টাটকা রক্ত বেরোচ্ছে। তবে সেদিকে ওর কোনো নজর নেই, কারণ দাঁত কটকট করার শব্দটা আর সেই বাচ্চার খিলখিল হাসির শব্দ আরো ভয়ঙ্কর ভাবে বেড়ে গিয়েছে। আওয়াজটা ধীরে ধীরে ওপরের দিকে এগিয়ে আসছে। প্রচন্ড ভয়ে রোহনের হাত পা যেন পঙ্গু হয়ে যাচ্ছে।
সামান্য নড়াচড়া করার ক্ষমতাটুকুও হারিয়েছে সে। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন ছিটকে বেরিয়ে আসবে এক্ষুনি। আচমকা সেই বীভৎস শব্দটা থেমে গেল, সাথে বাচ্চার খিলখিল হাসিও। একটা অদ্ভুত শিরশিরে নীরবতা নেমে এলো বিল্ডিংটায়। রোহন একটু একটু করে উঠে বসলো। এইবার কোনো রকমে নিজেকে টেনে টেনে সিঁড়ির কাছটায় নিয়ে আসলো। না, কেউ নেই সেখানে আর। সিঁড়িতেও আর ওই শব্দটা হচ্ছে না। বিল্ডিংটা আবারও নিজের স্বভাবসিদ্ধ অশরীরী নিস্তব্ধতায় ঢেকে গেছে। তবে রোহন আর পারল না। আস্তে আস্তে ওর চোখটা বন্ধ হয়ে গেল। এরপরে যে কতক্ষণ কেটেছে রোহন তা বুঝল না। যখন ওর চোখ খুলল তখন সকালের ঝলমলে রোদ এসে পড়েছে ওর দুই চোখে। রোহন আস্তে আস্তে উঠে বসল। ওর মাথাটা বড্ড ধরেছে। তবে কাল রাতের সেই বিভীষিকার কথা মনে করতেই একটা বিচ্ছিরি ঝংকার দিয়ে উঠল ওর সারা শরীরে।